কথা জানিয়ে যাচ্ছি। ছোট বড় যুদ্ধ তো লেগেই থাকবে ইন্টারনালি। আমি বড় কোনো হলেও অবাক হব না। 2026 যোগ করে রেজাল্ট এখন দিলে মনে পড়ে 1999 অর্থাৎ 1999 সাল। সেটা যোগ করলে কত আসছে বলো তো? সেই এক। সে বছর কি হয়েছিল মনে পড়ে? কার্গিলের যুদ্ধ। আমি তো কোনোভাবে 2026 কে খুব একটা ফেভারেবল ইয়ার ফর ইন্ডিয়ান মনে করছি না। আমি এ বছরটাকে ভূমিকম্পের বছর বলে হাইলাইট করতে চাই। অর্থাৎ ল্যান্ডস্লাইড হবেই, একাধিকবার হবে। কলকাতায় ভূমিকম্প, বেশ কয়েক সেকেন্ড ধরে কম্পন, একাধিক এলাকায় টানা ভূকম্পন, রিক্টার স্কেলে কম্পনের মাত্রা প্রায় 4.9। আমি ফেব্রুয়ারি অনওয়ার্ডস কামিং 56 ডেজের মধ্যেই অর্থাৎ কামিং 2 মান্থসের মধ্যেই আমি বেশ কিছু ডিজাস্টার দেখতে পাচ্ছি, যার মধ্যে ফ্লাইট ক্র্যাশ। Getting to you right now is an air ambulance crash in Ranchi. আমি ফ্লাইট ক্র্যাশ দেখতে পাচ্ছি, আমি আকাশপথে জলপথে একাধিক দুর্ঘটনার সঙ্গে সঙ্গে কোনো ব্লাস্ট বা বিস্ফোরণ দেখতে পাচ্ছি। আমি আগামী 56 ডেজের মধ্যে ফ্লাইট ক্র্যাশ হবেই, এটাকে আটকাতে পারবো না। প্রেডিকশন কি পারফেক্ট হয়? 92-95%। সবাই বলেন 100%, তো প্রমাণ করতে পারেন। বলায় তো অনেক কিছু বলা যায়, বলতে তো মনে হচ্ছে আমিও এখনই ফ্লাইটে মানে নিজেই ফ্লাইট উড়িয়ে নিতে পারবো, বাট করা যায় না। ঠিক সেরকম যারা মিডিয়ায় বসে বলেন বা ইউটিউবে বসে বলছেন শুনছি 100% প্রেডিকশন আমি যে করছি, আমি তাদের দয়া করে অনুরোধ করব মিডিয়ার সামনে দুটো প্রেডিকশন করতে, যেটা মিলবে বা মিলবে না সাধারণ মানুষ বুঝতে পারবে। নমস্কার, আমি ওয়েন্দ্রিলা। আজকে আমার সাথে রয়েছে ম্যান্ডেট অ্যাস্ট্রোলজার এবং হরোস্কোপ বিশেষজ্ঞ, পরিবেশ বিশেষজ্ঞ এবং হচ্ছে আপনার ট্যারো কার্ড, লাল কিতাবের বিশেষজ্ঞ শাস্ত্রী দুর্বাশ্রীদি রয়েছে আমার সাথে। নমস্কার, ঠিক বললাম তো নামটা নিশ্চয়ই? আমি দুর্বাশ্রী। প্রথমেই সর্বমঙ্গলময় শ্রী শ্রী তারা মার শ্রীচরণে সকলের মঙ্গল কামনা করে আমি তোমাদের ব্রডকাস্টে আমার সাথে ঐন্দ্রিলা, পিছনে টেকনিশিয়ান ভাইদের সকলকে আমার ভালোবাসা জানিয়ে তোমাদের ইনভিটেশন রেখে আজকে আমার এখানে প্রোগ্রামে আসা। দিদি, 2026 পড়ে গেছে, আর 2026 আমরা জানি হচ্ছে রবির বছর। তো রবির বছর মানে একটা নতুন ভাবনা, নতুন একটা উত্থান একটা হওয়া, মানে সবার কিন্তু 1 নম্বর যেটাকে আমরা বলছি। তো রবির বছর মানে বিভিন্ন ইউটিউবে বিভিন্ন টেলিকাস্টে দেখছি একদম মানে 2026 রবির বছর ভারতবর্ষের জন্য একটা বিশাল খুব মাত্রা ভালো নিয়ে কিছু আসবে, আসছে, এরকম ভালো কিছু একটা আসবে। প্রেডিকশন ভীষণভাবে শুনছি, আমিও শুনছি ইউটিউবে। তো আপনার কি মত যে 2026 আমাদের কেমন যাবে? ওইগুলো আমার মতটা কি দেওয়া উচিত হবে? বিকজ সবার তো হার্টটা ব্রেক হয়ে যাবে, বিকজ আমি তো সবার সাথে একমত হতে পারছি না। এটা বাউন্ডেশন আমি পারছি না, বিকজ আমি তো কোনোভাবে 2026 কে খুব একটা ফেভারেবল ইয়ার ফর ইন্ডিয়ান মনে করছি না। বিকজ আমি যে কোনো কথা আমি মনে করছি না এটা কথা না। আমি যেহেতু অ্যাস্ট্রোলজার, সেটা প্রেডিকশন, অ্যাস্ট্রোলজিটা টোটালি ডিপেন্ড করছে একটা প্রেডিকশন, আমাকে প্রেডিক্ট করতে হবে। আর প্রেডিকশন মানে আমাকে অতীত দেখতে হবে, অর্থাৎ বিগত দিন কি কি হয়েছিল। যে কোনো জিনিসেই তো আমরা এক্সাম্পল, তুমি পড়াশোনা যখন করছো যে সেক্টরে করেছো তার নিশ্চয়ই একটা এক্সাম্পল ছিল। তো আমাকে তো সেই জায়গাটাতে আসতে গেলে এক্সাম্পল দিয়ে প্রুফ করার চেষ্টা করতে হবে, তারপর তো মানুষের চোখে ক্লিয়ার হবে ডে বাই ডে কি হচ্ছে সেটা দেখার পর। ইনিশিয়ালি তো প্রথমে একটা কথা বলি, কামিং 56 ডেজ, আজকে এন্ড অফ জানুয়ারি আমি এখানে এসেছি, আমি ফেব্রুয়ারি অনওয়ার্ডস কামিং 56 ডেজের মধ্যেই অর্থাৎ কামিং 2 মান্থসের মধ্যেই আমি বেশ কিছু ডিজাস্টার দেখতে পাচ্ছি, যার মধ্যে ফ্লাইট ক্র্যাশ, যার মধ্যে আমরা খুব কাছের কোনো নক্ষত্রকে আবার হারাতে চলেছি বলে আমি দুর্বাশ্রী মনে করছি। আমি ফ্লাইট ক্র্যাশ দেখতে পাচ্ছি, আমি আকাশপথে জলপথে একাধিক দুর্ঘটনার সঙ্গে সঙ্গে কোনো ব্লাস্ট বা বিস্ফোরণ দেখতে পাচ্ছি। আমি খুব লং প্রেডিক্ট করছি না, আমি কামিং 2 মান্থের জন্য প্রেডিক্ট করছি। 2025 তো আপনি মনে হয় যে এই যে এয়ারক্রাফট হওয়া বা নক্ষত্র পতন হওয়া বা রাষ্ট্রীয় নেতার যে জেলবন্দি বা বিরাট কোহলির যে আইপিএল জেতা, এগুলো আপনি প্রেডিকশন করেছেন, আমরা সেটা ভিডিওতে দেখেছি ইউটিউবে এবং ফেসবুকে অলসো। তো চেষ্টা করি, আমি চেষ্টা করি মানুষকে ওই বুজরুকি, বিকজ অ্যাস্ট্রোলজি আর এখন ইউটিউব আর এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো মানুষকে ঠিক যতটা ভালোর দিকে নিয়ে গেছে ঠিক ততটা ততটা খারাপ। বিভ্রান্তিতে নিয়ে গেছে। বিকজ এটা
এটা শুধু আজকে আমি একটা পার্টিকুলারলি একটা প্ল্যাটফর্ম বলছি তা না। অ্যাকচুয়ালি আমাদের সেই নিউটনস ল থেকে যদি দেখা যায় এভরি অ্যাকশন হ্যাজ এ সেম অ্যান্ড অল্টার রিঅ্যাকশন। তো তুমি যখনই যে জিনিসেরই কিছু পজিটিভিটি আছে সেই জিনিসেরই কিছু নেগেটিভিটি আছে। সূর্য হুম একটা দিকেই আলো দিচ্ছে, অ্যাট দ্য সেম টাইম সেই সূর্যটাই কিন্তু একটা দিককে পুরো অন্ধকার কালো হুম করে রেখেছে, তাই না? তো আমি চেষ্টা করছি নিজেকে রাজহাঁস তৈরি করার। অর্থাৎ জল আর দুধের মাঝখান থেকে দুধটাকে বেছে যে জন্তুটি একমাত্র কালেক্ট করতে পারে, মানে একমাত্র যে জানোয়ার মানে যে জীব দুধ জলের মধ্যে জলটা থেকে দুধটা বেছে নিতে পারে, সেটি হচ্ছে রাজহাঁস। তো সেই অ্যাস্ট্রোলজির মাঝখান থেকে আমি পজিটিভটা মানুষের, দেখো 1:1 চেম্বারে কেউ আসছেন তাকে আমি কিছু পজিটিভ বলছি বা কিছু নেগেটিভ বলছি, সে শুনছে চলে যাচ্ছে, বাইরে গিয়ে ভালো বা খারাপ বলছে, তাতে কিছুটা ব্যবসা হচ্ছে। বাট মানুষের কাছে না অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা কতটা ফ্রুটফুল, যে সাবজেক্টটাকে বারবার বৈদিক বৈদিক আক্রমণে আমাদের এখান থেকে তুলে নেওয়া হয়েছে। আজকে চীন বলছে ফেংশুই, সত্যি কি এটা চীনের সাবজেক্ট ছিল? না, এটাও ভারতবর্ষ থেকে চুরি করা সাবজেক্ট। ট্যারো কার্ড এটাও ভারত থেকে এক একবার বৈদিক বৈদিক মানে হামলা এগুলোকে তুলে নেওয়া হয়েছে। আর আমরা ভারতীয়রা সেটা জানি না, সেটাকে নিয়ে প্রতারণা করছি, ব্যবসা করছি। তাই আমি দুর্বাশ্রী হয়তো ভুল হতে পারে, বিকজ আই এম অলসো হিউম্যান বিংস, ভুল হতে পারে। আমি চেষ্টা করছি মানুষের সামনে জেনারেল দেশ দশের সম্বন্ধে প্রেডিক্ট করার, যেটা সবাই ট্রু বা ফলস ক্লিয়ারলি বুঝতে পারবে। একটা ঘরে তোমার আমার কথা হচ্ছে, আমি তোমাকে প্রেডিক্ট করছি, সেটা শুধু তুমি জেনে বেরিয়ে যাচ্ছ, হুম তুমি সেটা ভালো বা খারাপ বলবে, তাই না? তো আপনি ট্যারো কার্ডও তো এক্সপার্ট। না, আমি ব্যক্তিগতভাবে আমার বিচারটাকে আমি প্রেফার করি আহ, বৈদিক অ্যাস্ট্রোলজি এবং উম, লাল কিতাবের ওপর প্রেডিক্ট করতে। হুম এবং নাদিটাকে আমি খুব বেশি ভালোবাসি, এটা একটা সাউথের কালচার, এটাকে আমি ভীষণ ভালোবাসি, এটা নিয়েও প্রেডিক্ট করতে আমি ভালোবাসি। বাট আমি ব্যক্তিগতভাবে ট্যারো কার্ড বা নিউমোলজিকে খুব একটা প্রায়োরিটি দিই না। আমি যারা করছেন, যারা নিউমোলজিস্ট বা যারা ট্যারো কার্ড বিশেষজ্ঞ, আমি তাদেরকে কোনোভাবে অশ্রদ্ধা করছি না। বাট ধরো তুমি মাইক্রোওভেনে রান্না করতে ভালোবাসো, আমি ভাবছি লোহার কড়াতে গ্যাসে রান্না করলেই রান্নাটা পারফেক্ট হবে। তো এটা আমার চিন্তা ভাবনা, আমি ভালোবাসি খুব একটা ট্যারো কার্ড বা নিউমোলজিকে আমি খুব একটা প্রাধান্য দিই না অ্যাকুরেসির ক্ষেত্রে। তো আপনি তো যখন পেশেন্ট দেখেন এরকম আপনার কাছে তো অনেকেই আসে যারা ধরুন এরকম হস্ত বিচার করার জন্য হাত হস্তরেখা যেরকম দেখানোর জন্য বলে, তখন কি আপনি কিভাবে সেটাকে মানে দেখেন? হাত দেখি, হাতের থেকে ভালো প্রেডিকশন তো কিছুতে করা যায় না, বিকজ আমি ডেট অফ বার্থ নিয়ে প্রেডিক্ট করতে বেশি ভালোবাসি। বাট ইট শুড কারেক্ট হওয়া দরকার, না ডেট অফ বার্থটা যদি কারেক্টলি না পাওয়া যায় সেখানে ভুল হতে পারে। বাট তোমার হাত তো আর আমার হাত হতে পারে না, সুতরাং হাত দেখে বিচারটা একদম সর্বাঙ্গীন ট্রু, মানে এটা তো হবেই। আর হুম তারপর আমি প্রায়োরিটি দিই ডেট অফ বার্থ পেলে এক্স্যাক্ট প্রেডিকশন করার ক্ষেত্রে। এই যে সবাই আমরা বলি যে তন্ত্র সাধনা করা বা স্টোন পড়া বা অনেকে বিটসের হার পরে, এখন যেটা চটজলদি হয়েছে মার্কেটে যে সবাই আর কি বিটসের হার পরবো বা আংটি পরার কনসেপ্টটা রয়েছে, এটা আপনি কিভাবে দেখছেন? মানে এর কি প্রতিকার হতে পারে? অ্যাকচুয়ালি প্রতিকারেরও না অনেকগুলো পথ আছে, তুমি কিভাবে প্রতিকার করতে চাইছো হুম এটাও ডিপেন্ড করছে। আমি সব থেকে আগে বলবো প্রেডিকশন। তোমার একটা স্টোন শরীরে আছে, তো সেটা কোথায় আছে? গালে আছে, হার্টে আছে, লিভারে আছে, স্টমাকে আছে, কোথায় আছে? তো প্রেডিকশন ইজ দ্য ফার্স্ট থিং। এরপর হচ্ছে রেমিডিস। আর রেমিডিসের ক্ষেত্রে যেটা তুমি বললে যে আপনি তন্ত্রকে প্রায়োরিটি দিচ্ছেন না স্টোনকে প্রায়োরিটি হুম দিচ্ছেন, দেখো আমি সবগুলোকে প্রায়োরিটি দিচ্ছি, আমি সবগুলোকে প্রায়োরিটি দিচ্ছি। বিকজ কেউ মনে করছেন, যিনি অ্যাস্ট্রোলজার স্টোন দিয়ে স্টোন দিয়ে রেমেডি করার চেষ্টা করছেন, তিনি বলছেন স্টোনটাই ঠিক, তন্ত্র দিয়ে রেমেডি হয় না, ওটা ভণ্ডামি। যিনি তন্ত্র সাধক তিনি বলছেন স্টোন করুন, স্টোনটা তন্ত্র দিয়ে কবজ দিয়ে রেমেডি করুন, স্টোনটা কাজের না। বাট আমি দুর্বাশ্রী বলছি সবটাই ওয়ে, রেমেডির ওয়ে, অর্থাৎ সমাধানের পথ খোঁজার রাস্তা। আর আমি বলছি না, আমি এক্সাম্পল দিতে চাই আমাদের শাস্ত্র। যদি আজকে তোমরা দেখছো মা দুর্গাকে যখন তিনি রণসাজে সজ্জিত হয়েছেন, তখন
তাকে কুবের দিয়েছেন রত্ন, তাই তো? অর্থাৎ কুবের রত্ন প্রদান করেছে রণসাজে সজ্জিত হওয়ার জন্য। তাহলে রত্নের উল্লেখ আমাদের শাস্ত্রে আছে, আমরা শাস্ত্রের বাইরে নই। হুম ইন্ডিয়ান শাস্ত্র সব থেকে তীব্র প্রখর শাস্ত্র। আচ্ছা, এবার বলি কবচ অর্থাৎ তন্ত্র। যদি সেই জায়গায় চলে আসি, তাহলে আজকে কর্ণের কবচ কুণ্ডল, মহাভারতের কর্ণের কবচ কুণ্ডলের কথা জানো না সেটা কেউ নয়, যেটা তাকে রক্ষা করেছে সেটাই তার রক্ষা কবচ। এবং সেটা সেদিন যার থেকে যেদিন তার থেকে ইন্দ্র ছলনা করে নিয়ে নেন, সেদিনকেই তার লাইফটা শেষ। তাহলে রত্নেও রেমিডির পথ শাস্ত্র বলছে, দুর্বাশ্রী নয়। আবার বলবো, রত্ন গেল, স্টোন গেল, লাল কিতাব যা পরিবেশকে সন্তুষ্ট করছে। যজ্ঞ, আমি যজ্ঞের কথায় চলে আসি। পুত্রষ্ঠী যজ্ঞ করেই কিন্তু রাজা দশরথ 4টি পুত্র সন্তান পেয়েছিলেন। সেটা আমার কথা না, সেটা রামায়ণের কথা, সেটাও শাস্ত্রের কথা। বারবার রাজারা দেশ জয়ের সঙ্গে সঙ্গে অশ্বমেধ যজ্ঞ করতেন। তাহলে এটাও হিস্ট্রি, আমাদের পুরাণ বলছে। সুতরাং রেমিডির পথ সবগুলো। অ্যাকচুয়ালি উই শুড নো প্রপারলি হোয়াট ইজ আওয়ার ডিজিজ। আফটার দ্যাট ডক্টর ঠিক করবেন সেই পেশেন্টটাকে তিনি অ্যান্টিবায়োটিক দিয়ে ঠিক করবেন, না ওটি করবেন, না কিছু ডেলি রুটিনস বলে তাকে ঠিক করবেন। তার ডিজিজ আর তার এজ, তার কিওর হওয়ার পসিবিলিটিস বুঝে একজন ডক্টর ঠিক করবেন। ঠিক সেরকম একজন অ্যাস্ট্রোলজার একজন পেশেন্টকে দেখার পর তার রোগ, তার সমাধানের জায়গা কতটুকু আছে এবং সেটা তার হরোস্কোপের বাকি প্ল্যানেটস কিভাবে মানে সমাধান করতে পারে, আদৌ কতটা হবে, সেটা দেখার পর একজন অ্যাস্ট্রোলজার ঠিক করবেন। তবে সবগুলোই কিন্তু প্রপার, সবগুলোতেই সমাধান হবে এবং সবগুলো কম্বাইন্ড করে করলে আরো ডেফিনেটলি সমাধান হবে। প্রেডিকশন কি পারফেক্ট হয়? 92 to 95%। সবাই বলেন 100%, কিন্তু প্রমাণ করতে পারেন না। বলায় তো অনেক কিছু বলা যায়, বলতে তো মনে হচ্ছে আমিও এক্ষুনি ফ্লাইটে মানে নিজেই ফ্লাইট উড়িয়ে নিতে পারবো, বাট করা যায় না। ঠিক সেরকম যারা মিডিয়ায় বসে বলেন বা ইউটিউবে বসে বলছেন, শুনছি 100% প্রেডিকশন আমি তো করছি, আমি তাদের দয়া করে অনুরোধ করব মিডিয়ার সামনে দুটো প্রেডিকশন করতে, যেটা মিলবে বা মিলবে না সাধারণ মানুষ বুঝতে পারবে। সাধারণ মানুষকে বুঝতে দাও, দরজা বন্ধ করে চেম্বারে না, ওপেন এয়ারে। আমি দুর্বাশ্রী মনে করি 90 to 95% প্রেডিকশন মেলে। এখন মন্ত্রীরা তুমি প্রশ্ন করতে পারো, দিদি কেন 100% মিলবে না? এটা তো ম্যাথামেটিক্স, আপনি বলছেন ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, তাহলে 100% মিলবে না কেন? দেখো, প্রেডিকশনটা কিসের উপর হচ্ছে? এক্স্যাক্টলি ডেট অফ বার্থ, এক্স্যাক্ট পরিবেশ, তার জন্ম, নেক্সট প্রারব্ধ কিছু ফল। একটা কথা বলো, তুমি ঠিক যেই সময় জন্মেছো সেই সময় নিশ্চয়ই তুমি একা জন্মাওনি, তোমার সাথে সাথে আরো মানুষ জন্মেছে। তো তাদের প্রত্যেকের লাইফ হরোস্কোপের টাইম, সময়, দিন, ক্ষণ সবই তো এক। তাহলে প্রত্যেকের কি লাইফস্টাইলটা তোমার সাথে সেম? না। কেন নয়? উত্তর আছে তোমার কাছে কিছু? কেন? বিকজ তাদের জন্মটা এক একটা ফ্যামিলিতে হয়েছে। তুমি একটা মিডল ক্লাস ফ্যামিলিতে জন্মেছো, ঠিক একই সময় একজন একটা বম্বের হয়তো কোনো একটা মার্চেন্ট, কোনো একটা বিজনেস মার্চেন্টের ফ্যামিলিতে জন্মেছে। ঠিক একই সময় তোমার দাইমার ঘরে একজন জন্মেছে। তো জন্মের সাথে সাথে হরোস্কোপটা সেম হলেও তাদের রেজাল্টটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেল। ঠিক, এটা কি পূর্বজন্মের ফল? এটা পূর্বজন্মের ফল, প্রারব্ধ জন্মফল। আর এগুলো এফেক্ট হয়? আমি আমি সিম্পল কথা বলছি, তো তোমার সাথে সাথে 3 জন জন্মেছে, তাহলে ম্যাথামেটিক্স এর মানে হরোস্কোপ, ডেট অফ বার্থ তো সবার সেম, তাহলে প্রেডিকশনও সবার জন্য সেম সেমই হওয়া উচিত। উচিত। কিন্তু সেটা কি হবে? হয় না। তোমাকে তোমার বাবা যে স্কুলিং প্রোভাইড করতে পেরেছে, তোমার বাড়ির যে আয়া মাসি তার মেয়েকে কি সেই স্কুলিং প্রোভাইড করেছে? বা একজন বিগেস্ট ফিনান্সিয়ালি এস্টাবলিশ পারসন, কোন একটা ফেমে আছেন, তার বাচ্চা তোমার থেকেও বেশি এস্টাবলিশমেন্ট পেয়ে বড় হয়েছে, তো তোমার ব্রন অ্যান্ড বটআপটা তো ওখানেই চেঞ্জ হয়ে গেল। তাহলে আমাকে যদি আমি মানুষের ফেস দেখছি না, 3টে ডেট অফ বার্থ একই সময় এনে ফেলে দেওয়া হলো, 3 জনের 3 রকম প্রেডিকশন হবে, কি করে হবে?
তাহলে প্রেডিকশন করতে গেলে ডেট অফ বার্থ জানার সাথে সাথে সে কোন পরিবেশে বড় হচ্ছে, তার পরিবেশ কি, সেটা একটা ভীষণ প্রায়োরিটি। আর নেক্সটলি প্রায়োরিটি হচ্ছে প্রারব্ধ জন্ম, তার বিগত জন্মের কর্মফল, যেটা এই জন্মে ভোগ করতেই হবে, যেটাও হরোস্কোপ থেকে প্রেডিক্ট করা যায়, যেটা নিয়েও এখন ভীষণ আলোচনা হচ্ছে। গত জন্মের জাতিস্বর, তাদের নিয়েও প্রেডিক্ট করা হচ্ছে, তবে 100% হচ্ছে না। মানে এটা প্রুভড 95% অব্দি যেতে পারবে তুমি, ম্যাক্স টু ম্যাক্স। আচ্ছা, প্রতিবিধান কি মাপকাঠি নির্ধারণ করে? প্রতিবিধান আমি বললাম তো রেমিডিজের অনেক ওয়ে আছে। অ্যাকচুয়ালি 9টা স্তম্ভের উপর রেমেডি দাঁড়িয়ে আছে: দান, ধ্যান, পূর্ণ, কর্ম, জপ, তপ, হুম। স্নান। উম, এইরকম 9টা স্তম্ভের উপর প্রতিবিধান দাঁড়িয়ে আছে। সেটা আমি আবার প্রথমেও যেটা বলেছি, মাঝেও সেটা বলবো, এন্ডেও একই কথা বলবো। আগে আমাকে 100% প্রেডিকশন করতে হবে, আমার প্রেডিকশনের ওপর আমার জোর থাকতে হবে, এটা বলছি এটা হবে। মুখে আমি বলে দিয়ে 100% মিলে যাচ্ছে এরকম না, প্রুফ দিতে হবে, যেটা সাধারণ মানুষ দেখতে পাবে। এরপর প্রতিবিধান। তবে হ্যাঁ, বাই দ্য ওয়ে একটা কথা আমি বলে নিই, অনেকের মনে হয় অ্যাস্ট্রোলজার কি ভাগ্যটা পরিবর্তন করে দিতে পারে? হুম। না 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 না, অ্যাস্ট্রোলজার ভাগ্যটা পরিবর্তন করে দিতে পারে না। ভাগ্যটা শুধুমাত্র একটু চেঞ্জ করে দিতে পারে। ঠিক যেমন একটা স্টুডিওতে বসে আছি, ঠিক স্টুডিওটা শুরু হবার আগেই তুমি আমাকে বলছিলে যে আমাদের আগে প্রিভিয়াস কোনো একটা প্রোগ্রামের দিন একটা বাইরের নয়েজ তোমার প্রোগ্রামটাকে ডিস্টার্ব করছিল, তুমি প্রোগ্রামটা বন্ধ করে দিলে এবং অন্য হুম। একটা দিনে সেই প্রোগ্রামটা করলে। এটা হলো কি, তোমার এটা হচ্ছে তোমার সতর্কতা, অর্থাৎ তুমি বুঝতে পারলে এটা করলে, এই ডিস্টারবেন্সটা হলে এই জিনিসটা সুন্দর হবে না, তাই ওই সময়টাকে চেঞ্জ করে দেওয়া। ঠিক প্রতিবিধান মানুষের জীবনটাকে এইভাবে চেঞ্জ করতে পারে, অ্যাস্ট্রোলজার মানুষের জীবনটাকে এইভাবে চেঞ্জ করতে পারে। আমি হয়তো সাপোজ তোমাকে বললাম হয়তো আজকের ডেটটা তোমার জন্য খুব একটা ভালো না, তুমি আজকে যেটা ব্রডকাস্ট করবে সেটা খুব বেশি ফোকাস হবে না, এই সময় না করে তুমি এটা কাল সকালে করো, তোমার জন্য বেটার হবে। হুম। এটা হলো একজন অ্যাস্ট্রোলজারের কাজ, প্রথমে প্রেডিক্ট করা তোমার আজকের দিনটা ঠিক হবে না, আর এই প্রেডিকশনটা শুড বি পারফেক্ট। আর রেমেডিটা হচ্ছে তুমি এটা শিফট করো। ঠিক যেমন এই লাস্টে ফ্লাইট ক্র্যাশটা হলো, তোমরা নিশ্চয়ই জানো একটি হুম। মেয়ে ফ্লাইটটা মিস করেছে, হুম। এবং এই 10টা মিনিট মিস করার জন্য অবভিয়াসলি 10 মিনিটের জন্য সে পাগলের মতো ছটফট করেছে, বাট আফটার 10 মিনিটস শি ওয়াজ রিয়েলাইজ দ্যাট যে সে লাইফটা পেয়ে গেল এই পেয়ে গেল। 10টা মিনিটের জন্য, তাই না? হুম। এটা হচ্ছে অ্যাস্ট্রোলজার করতে পারে, অর্থাৎ তোমাকে সঠিক পথটা দেখাতে পারে, তুমি সেই পথ দিয়ে। একটা কথা, একজন মানুষ সারাক্ষণ অক্লান্ত পরিশ্রম করছেন, হুম। অথচ তার লাইফে সাকসেস নেই, সে টাকা আনতে পারছে না। অথচ একটা মানুষের হাতেই অর্থ, যেখানেই যাচ্ছে মাটি শুঁকছে, টাকা হয়ে হুম। যাচ্ছে। হুম। কেন হচ্ছে? এই কেন? তার হরোস্কোপে সেকেন্ড হাউসে কি কানেকশন আছে? সেকেন্ডের সাথে 9th-এর কানেকশন আছে, আর 11 দেয় তাকে ফিনান্সিয়ালি স্টেবিলিটি। সে সাকসেস কেন পাবে? অর্থাৎ ভাগ্যটা হচ্ছে একটা তালা, আর তার চাবিটা হচ্ছে প্রেডিকশন করা। সেই চাবিটা দিয়ে চোখে, যে চাবি আছে অনেকগুলো, কোন চাবি দিয়ে এই ভাগ্যের তালাটা খুলবে, সেই চাবিটা খুঁজে দেওয়া হচ্ছে একজন অ্যাস্ট্রোলজারের কাজ। এই যে আমরা জানি যে শুক্র বা মঙ্গল গ্রহ এগুলো কিভাবে কানেক্ট করে মানুষের জীবনে? দেখো এগুলো তো মানে গ্রহ ছাড়া তো মানুষের জীবনে কিছু নেই, গ্রহই সব। সেই 9টা গ্রহ, আর ইউরেনাস, নেপচুন, প্লুটো, আরো 3টে, এই গ্রহই মানুষের জীবনের উত্থান পতন প্রতিদিন এভরিথিং তার উপরে ডিপেন্ড করছে। তো আমি শুক্র কথায় একটা একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হ্যাঁ, প্রচুর বাড়ছে এখন। প্রচুর বাড়ছে, আর এটা নিয়ে তো বিভিন্ন মানে একদম, আমি তো আইনের, আমি অ্যাকচুয়ালি আউট অফ মাই সাবজেক্ট একটা কথা বলছি, আমি জাস্ট আইনের মানে আইনটা কি বলছে এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স নিয়ে, আমি দুর্বাসে সেটাই বুঝতে পারছি না। এখন ডিভোর্স হওয়া অনেক ক্রিটিক্যাল হয়ে গেছে, ডিভোর্স পাওয়া যাচ্ছে না, অথচ লিভ ইন অ্যালাউড হয়ে গেছে, অথচ ডিভোর্স নেই। আবার কোনো কোনো জায়গায় শুনছি যে মানে তোমার হাজবেন্ড, যদি তুমি কোনো ছেলের সাথে আছো প্রুফ করতে পারে, তাকে অ্যালুমনি দিতে হবে। মানে আমি ব্যাপারটাই কনফিউজিং। এনিওয়েজ, আমি আবার হরোস্কোপে ফিরে আসছি। তো সেই হরোস্কোপ থেকে দাঁড়িয়ে বলছি, যদি কোনো পুরুষের হরোস্কোপে শুক্র রাহু যুক্ত হয়ে থাকে, 100% তার জীবনে একাধিক স্ত্রী আসবেন, আর যদি সেটা 7th হাউসে থাকে,
শুক্র যদি রাহুর সাথে সেভেন্থ হাউসে অবস্থান করে, তাহলে 100% তার লাইফে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থাকবে। এখন সেই অ্যাফেয়ার্সটা নিয়ে সে সাকসেস হবে, নাকি তার বদনামই হবে, নাকি সে আরেকটা সংসার করে আগের থেকে ভালো থাকতে পারবে, সেটা তো ইন্ডিভিজুয়াল হরোস্কোপ থেকে ডিপেন্ড করছে, বাট হবে। এমনকি কোনো স্ত্রীর হরোস্কোপে যদি মঙ্গল আর কেতু কানেক্টেড হয় কোনো হুম। জায়গা থেকে, তাহলে 100% সেই স্ত্রীটি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়বেই। আচ্ছা, এই যে রাহু বলে খারাপ অ্যাকচুয়ালি। রাহুর চোখ পড়লে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আদৌ কি রাহু খারাপ? দেখো, এটার পিছনেও না অনেক কথা আছে। অর্থাৎ আমি মনে করি 6, 3rd, 6, 8 এবং 11th এ যদি রাহুকে বসানো যায়, তাহলে তার কোনোদিন ফিন্যান্সিয়াল ক্রাইসিস হয় না। রাহুই একমাত্র গ্রহ যে একটা মানুষকে হঠাৎ রিচেস্ট করে দিতে পারে। আমরা প্রত্যেকেই পরিশ্রমের দ্বারা 1, 2, 3, 4, 5, 6 করে লাইফে উঠতে পারি। বাট 1 থেকে 10, 10 থেকে 90 যে গ্রহটা করে দিতে পারে, শুক্র আর রাহু। আবার এট দ্য সেম টাইম এভরি অ্যাকশন হ্যাজ এ সেম এন্ড অল্টার রিঅ্যাকশন। আমি আগে বলেছি, আবার বলবো, শেষেও বলবো। অর্থাৎ সেই রাহুই কিন্তু পারে তোমাকে একটা নিম্নগামী করে লাইফটাকে একদম স্পয়েল করে দিতে, আর সেটাও খুব স্পিডে। হুম? আমি আবার বলছি, হরোস্কোপে যদি 3rd, 6th, 8th এবং 11th হাউসে রাহুর কানেকশন থাকে, তাহলে সেই জাতক বা জাতিকার অর্থের কখনো অভাব হয় না। এখন কোথায় কানেকশন থাকলে অর্থের ওয়েটা কি হবে? তুমি স্মাগলিং করে রাতারাতি রিচ হয়ে যাবে? না তুমি ইন্দ্রিলা তোমার পডকাস্ট রাতারাতি একদম $1,000,000 মানে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স পেয়ে, ভিউয়ার্স হয়ে হ্যাঁ, যাবে। পেয়ে সেটা তুমি একদম ফেমে চলে এসে ফেম উইথ মানি হবে? সেটাও কিন্তু ডিপেন্ডিং। যেমন যার 3rd এ রাহু থাকে, বলছে যে সে খুব ইনটিউশন পাওয়ার হয়। সে সেটা কিভাবে বুঝবো? হরোস্কোপের 3rd হাউসে হরোস্কোপ। যদি রাহু থাকে। আচ্ছা। যদি বলছে হরোস্কোপে 6th হাউসে যদি রাহু, 6 में राहु दुनिया उसका पीछे। আমাদের নরেন্দ্র মোদী 6th এ রাহু আছে। রাহু जिसका 6th में, দুনিয়া उसका बीच में। অর্থাৎ সে মানুষকে কনভিন্স করতে পারবে। হরোস্কোপ এটাও বলেছে পয়সা তুমি কিভাবে পাবে, অর্থাৎ অর্থ তোমার লাইফে কিভাবে আসবে, সেটা বলে দেয় চন্দ্র আর রবি। অর্থাৎ চন্দ্রের থেকে কাউন্টিং এ রবির অবস্থান তোমার হরোস্কোপে ফিনান্সিয়ালি স্টেবিলিটি কিভাবে হবে। তুমি ফিনান্সিয়ালি স্টেবল সেটা বলবে রাহু। আর কিভাবে তুমি স্টেবল হবে? লাদেন হয়ে, মন্ত্রী হয়ে, না ডক্টর শেঠি হয়ে, না কোনো নক্ষত্র ফেমে এসে, সেটাও বলবে হরোস্কোপই। সেটাও বলবে হরোস্কোপ। চন্দ্র চন্দ্রের থেকে রবি যদি 2nd, 5th, 11th হাউসে থাকে, তাহলেই এই যোগ থাকে ফেম উইথ মানি। আচ্ছা। আচ্ছা, শুক্র ঘরে থাকলে অনেক ফ্রেম আসে। কোন ঘরে থাকলে? ঘরে তো না, থাকবেই। ৯ নম্বর ঘরে, 9th নম্বর ঘরে না, থাকলে এখন না, 9th এ শুক্র থাকলে অবশ্যই ফেমস আসে। এখন দেখতে হবে যে তোমার হরোস্কোপে 9th লর্ড কে, আর শুক্র কোন হাউসের লর্ড। হয়তো দেখা যাচ্ছে তোমার শুক্র 8th হাউসের লর্ড, অর্থাৎ মারক। হুম। সেই শুক্র তোমাকে কতটা পজিটিভিটি দিতে পারে? তুমি বৃহস্পতির জাতক। বৃহস্পতি জাতক অর্থাৎ শুক্র তোমার 8th হাউসের লর্ড। সে তোমাকে কতটা সাকসেস দেবে? 9th এ শুক্র ভালো। হুম। কতটা ভালো সেটা জানার জন্য তোমার ইন্ডিভিজুয়াল হরোস্কোপ, শুক্র তোমার কত নম্বর নক্ষত্রে আছে, শুক্র তোমার কোন লর্ড, তার উপর ডিপেন্ড করছে, এবং এট দ্য সেম টাইম তুমি কোন দশা অন্তর্দশা পাস করছো। ধরো তোমার শুক্রের দশা পড়েছে, তোমার শুক্রের দশা পড়েছে, ছোট বাচ্চার একটা শুক্রের দশা পড়েছে, একটা বৃদ্ধ লোকের শুক্রের দশা পড়েছে, তিনজনই কি এক ফল পাবে? যদি বা পায়, তার লাইফে কি সেই ফলটার দরকার? অর্থাৎ ছোট বাচ্চার এখন রিকোয়ারমেন্ট হচ্ছে তার এডুকেশন, তোমার রিকোয়ারমেন্ট হচ্ছে ফিনান্সিয়ালি অ্যান্ড ফ্যামিলিগত স্টেবিলিটি এই এজে দাঁড়িয়ে। আবার একজন বৃদ্ধ লোকের ফিজিক্যালি স্বাস্থ্যটা ভালো থাক, দেখা যাচ্ছে একটা বৃদ্ধ লোকের 9th হাউসে শুক্র, তার এখন প্রচুর অর্থযোগ, সে অর্থটা নিয়ে এখন করবেটা কি? লতা মঙ্গেশকর মারা যাওয়ার সময় বলেছিলেন, তিনি ঘরে বসে যেদিনকে বদ্ধ হলেন, সেদিনকে বুঝতে পারলেন শরীর সুস্থ না থাকলেও, $1,000,000 থাকলেও, তার চুল বাঁধার 4টে লোক ছিল একটা সময়, তার বাড়িতে দেশের সেরা গাড়ি বসে থাকার পরেও তিনি একটা 100 স্কয়ার ফিটের রুমে বন্দি শারীরিক কারণে। অর্থাৎ
তোমাকে সেই এজে গিয়ে শরীরটা কেমন আছে এটা বুঝতে হবে। অর্থাৎ এজ ওয়াইজ, দশা অন্তর্দশা ওয়াইজ তোমার রিকোয়ারমেন্ট ডিপেন্ড করছে। তো আমাদের এই যে পরিস্থিতি 2026 তো পড়েইছে, তো আপনি বললেন যে এবারে প্রেডিকশনে অনেক কিছু নতুন নতুন চমক আসছে, কারণ সামনেই ভোট এবং নক্ষত্র পতন, আপনি ফার্স্টেই বলেছেন নক্ষত্র পতন হতে পারে বা এয়ারক্রাফট হতে পারে। হতে পারে না, দুর্বাশ্রী কিছু হতে পারে বলে না, হবে, হবে। দুর্বাশ্রী বলছে মানে হবে, না হলে আমাকে, এটা তো পডকাস্ট, আমি তো মিডিয়া সবাই দেখবে, ফিস দিয়ে চেম্বারে এসে শুনতে হবে না, বা চুবি চুবি ভালো বা মন্দ কোনোটাই বলতে হবে না, সামনে বলবে ফেব্রুয়ারি অনওয়ার্ডস। এবং আমি আরো কথা বলছি, 2026 অর্থাৎ রবির বছর, এই নিয়ে প্রচুর আনন্দ, প্রচুর মাতামাতি। রবি 1 নম্বর, রবি আমাদের ফেম, রবি আমাদের ফোকাস, অর্থাৎ ভারতবর্ষের জন্য অত্যন্ত একটা ভালো সময় আসছে। আমি দুর্গাশ্রী আগেও বলেছি, বিভিন্ন এফবি চ্যানেলে বলেছি, আমি লাস্ট 15 দিন আগে আমার আগরতলা একটা লাইভ অনুষ্ঠানেও আমি বারবার বলে এসেছি, আমার কাছে 2026 একটা ভয়ের, আতঙ্কের বছর একজন ভারতীয় হিসেবে, বিকজ আমাকে হিস্ট্রি তাই বলছে। হিস্ট্রি আমাকে 2026 যখন যোগ করে দেখছি 1 নম্বর আসছে, কেন জানি না হঠাৎ মনে পড়ছে 2008ও তো রবি ছিল, অর্থাৎ হুম সেটাও তো যোগ করে 1 এসেছিল। হুম সেই বছর হয়েছিল কি? রিসেশন হয়েছিল, কি শেয়ার মার্কেটে ধ্বংস, পতন, 3টে সার্কিট, মার্কেট বন্ধ হয়ে গিয়েছিল। আমি আবার সেটা এক্সপেক্ট করলে কি খুব ভুল এক্সপেক্ট করব? হিস্ট্রি আগেরটাই তো আমাকে কামিং ডেজ বলতে সাহায্য করবে। তোমার মা তোমাকে যখন পড়াতেন এক্সাম্পল দিয়ে পড়াতেন না? তাহলে এক্সাম্পলই তো আমাদের বলে দেয় আমরা আগে কি করে চলবো। তাহলে আমি দুর্বাশ্রী এক্সপেক্ট করছি আবার একটা শেয়ার মার্কেটের ধ্বংস, অর্থাৎ আমি বারবার মার্কেটে ইনভেস্ট করতে লাস্ট 15 ডেজ সকলকে বারণ করেছি আগরতলা লাইভে প্রোগ্রাম করার। 15 দিনের মধ্যে মার্কেট প্রায়, অর্থাৎ শেয়ার মার্কেট প্রায় 1000 পয়েন্ট কারেকশন হয়ে গেছে। একটু কয়েকদিন, আগামী কয়েকদিনে হয়তো একটু ওই বাউন্স ব্যাক র্যালি হতে পারে, ডোন্ট ওয়ারি, মার্কেট ভীষণভাবে নিচের দিকে আসবে, আমরা আবার রিসেশন দেখতে পাবো 2026-এ। প্রত্যেককে আমি রিকোয়েস্ট করছি, ক্যাশ মানি কেউ হাতছাড়া করো না, কোনো ইনভেস্টমেন্ট গুড নয়। সোনা রূপোয় আমি ইনভেস্ট করতে বলেছিলাম, আমি বলার 6 মাসের মধ্যে রূপো 3 লক্ষ টাকা পৌঁছে গিয়েছে। বাট এখন আমি দুর্বাশ্রী আজকের দিনে দাঁড়িয়ে 2026 ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে আমি বারণ করছি, অল্প কিছু সোনার দাম এখান থেকে বাড়বে, সোনার রূপো নিয়ে সবাই ইনভেস্টমেন্ট 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 বলছে, বাট আমি বলছি স্টপ, হয়ে গেছে। কিছু ফ্ল্যাকচুয়েশন আসবে, আজকেই 1.5 লাখ থেকে 1,80,000 হয়ে যেতে পারে, ওরিড হয়েও না দিদি, কেন আপনি বললেন বেড়ে গেল কেন, এটা দরকার নেই, দরকার নেই, একটু ধৈর্য ধরো। আলটিমেটলি আমি বড় নিচের দিকে দেখতে পাচ্ছি, হয়ে গেছে, ঊর্ধ্বগামতা শেষ। আমি দুর্বাশ্রী আজকে যেটা বলবো, ইতিপূর্বে হয়তো কোনো মিডিয়ায় এ কথাটা তোমরা শোনোনি, শুনলে জানাবে, হয়তো শোনোনি। আমি বলছি তামা কিংবা কপারে ইনভেস্ট করো, এটা প্লাস 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 বিগেস্ট প্লাস হতে চলেছে। শুনেছো ইন্দ্রিলা আগে? না, তামা আর কপারে কি করে ইনভেস্ট করবে লোকে? সবে তো সোনা কিনতে চায়, রূপও এখন বাদ। না, রূপো এখন প্রাইম হয়ে গেছে, বিকজ সোনা মানুষের ধরার সময় বাইরে হয়ে গেছে, এখন চলে এসছে সবাই লোকে বলে রূপোতে। পয়সা নেই, এদিকে তো সোনার সোনার দোকানে দোকান, প্রচুর ভিড়। কিছু কিছু করার নেই, ইনভেস্টমেন্ট, ইনভেস্ট করছে আর রাতারাতি তো ওখান থেকে মানে একদম ডাবল ডাবল চলে এসছে লাস্ট 1 বছরের। হুম। বাট আর না, সকলকে রিকোয়েস্ট করছি, যারা দুর্বাশ্রীকে একটু বিশ্বাস করো, একটু ভালোবাসো, তাদেরকে রিকোয়েস্ট করছি আর না, এবার একটু দেখবে হয়তো 10-20 হাজার টাকা আরো ফ্ল্যাকচুয়েশন দেখতে পাবে, বাট ওয়ারিড হয়েও না, পড়বে যখন নিতে পারবে না। ঠিক মার্কেটে শেয়ারের দামগুলো যেমন অর্ধেক হয়ে গেছে, আরো অর্ধেক হয়ে যাবে, ঠিক সোনাটাও কিন্তু এইভাবে, রূপোটা এইভাবে পড়ে যাবে। তার মানে ইন্ডিয়ানদের ক্ষেত্রে এই বছর শেয়ার মার্কেট এবং ট্যাক্সেরও কি কোনোভাবে কমবে বা এরকম হ্যাঁ, কিছু? রিসেশন আসছে, রিসেশন আসবেই, মানিটারি ক্রাইসিসে পড়বেই। এবং শুধু মানিটারি ক্রাইসিস না, আমি একটা কথা বারবার অ্যাওয়ার করেছি, আবারও বলছি, আমি কোনো একটা বড় ঘটনায় সাধারণ মানুষের সাথে মানে পলিটিক্যাল লেভেলের একটা দাঙ্গা, অর্থাৎ যেখানে সাধারণ মানুষ রাস্তায় নেবে, প্রতিবাদ জানাবে, যেটা কিন্তু আমি ভীষণভাবে ওই বাফারের ঘটনার মতো দেখতে পাচ্ছি।
বাফারস্তান যেমন হয়েছিল স্ক্যান্ডেল, আমি সেরকম কোনো আরেকটা বড় ধরনের স্ক্যাম বা স্ক্যান্ডেল দেখতে পাচ্ছি যেটা রাজনৈতিক লেভেলে পর্যন্ত হিল্লোড় লড়িয়ে দেবে। আরেকটা কথা, 2026 যোগ করে রেজাল্ট এক, ঐন্দ্রিলা মনে পড়ে 1999 অর্থাৎ 1999 সাল, সেটা যোগ করলে কত আসছে বলো তো? একই। সেই এক। সে বছর কি হয়েছিল মনে পড়ে? কার্গিলের যুদ্ধ, কার্গিলের যুদ্ধ, হ্যাঁ। তাই না? হুম। তাহলে ভারতবর্ষের জন্য একটা কি হিস্ট্রি বলছে খুব ভালো, না আমরা হিস্ট্রি থেকে নতুন হিস্ট্রি তৈরি করতে চলেছি 2026 ওই যে সবাই বলছে নতুন হিস্ট্রি তৈরি হবে, সেটা নতুন তো সূর্য সেটা তো তোমার উঠবে। চ্যানেলে তুমি কাকে ইনভাইট করেছো সেটা সেদিন প্রমাণ হবে। না, সেটা সবাই বলছে, যে আমার চ্যানেল বলে নয়, সেটা সবাই বলছে যে 2026 মানে হচ্ছে রবির বছর, নতুন কিছু সূর্য না আমি উঠবে। তোমার চ্যানেলে ইন দ্যাট সেন্স এভাবে বলতে চাইলাম যে তুমি দুর্বাশ্রীকে ইনভাইট করেছো, আর দুর্বাশ্রী বলছে সবার আলাদা কিছু, যে 2026 এর কিছু ভালো আমি দেখতে পাচ্ছি না, বিকজ আমি বারবার 1999 এর কার্গিল, 2008 এর রিসেশন, ধ্বংস, এগুলো দেখতে পাচ্ছি। সেটা পরবর্তী সময় প্রমাণ হবে যে কতটা সত্য, বিকজ আমি তো দেখছি বর্ডারে আরো বেশি সতর্কতা অ্যালার্ম থাকা দরকার, বিকজ একাধিকবার বর্ডারে ছোট বড় হামলা লেগেই থাকবে। আমি যুদ্ধের সতর্কতা জানিয়ে যাচ্ছি, ছোট বড় যুদ্ধ তো লেগেই থাকবে ইন্টারনালি, আমি বড় কোনো হলেও অবাক হব না। আর যুদ্ধ মানেই হতাহত, মানুষের ক্ষয়ক্ষতি, ফ্লাইট ক্র্যাশ মানেই মানুষের ক্ষয়ক্ষতি। আমি এই বছরটাকে ভূমিকম্পের বছর বলে হাইলাইট করতে চাই, অর্থাৎ ল্যান্ডস্লাইড হবেই, একাধিকবার হবে, আর তাতে সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হবে, হাহাকার। প্রতিকার কি আছে, এগুলো কি করা যাবে? দেখো এগুলো তো হবেই, এগুলো তো হবে, এগুলোর প্রতিকার বলার মতো সাধ্য আমার নেই, বিকজ এটা দেশের প্রেডিকশন। এখন প্রতিকার কার করা যাবে? এই দেশবাসী হিসেবে আমরা যে ফলগুলো পাবো, তাহলে আমি সাধারণ মানুষ যে আমার কাছে আসছে তাকে কিছু পথ তার হরোস্কোপ দেখে দেখাতে পারি যে তার প্রতিকার, অর্থাৎ সে কিভাবে এই এই ঝড়টা থেকে বেঁচে যাবে। এক্ষুনি ভূমিকম্প হবে, এই বাড়িটা ধ্বংস হয়ে যাবে, তুমি ইন্ডিভিজুয়ালি আমার কাছে এলে বলবো ইন্দ্রাল প্লিজ আজকের দিনে তুমি এই ফ্ল্যাটটায় থেকো না, ফ্ল্যাটটা ধ্বংসকে আটকাতে পারবো না, আমি ল্যান্ডস্লাইডকে আটকাতে পারবো না, আমি দেশে যুদ্ধ হবেই এটাকে আটকাতে পারবো না, আমি আগামী 56 ডেজের মধ্যে ফ্লাইট ক্র্যাশ হবেই এটাকে আটকাতে পারবো না। তোমার কোনো জায়গায় ফ্লাইট টিকিট থাকলে আমি তোমাকে বলতে পারি প্লিজ ডোন্ট গো। বাকি জনকে তো বলা যাবে না, সম্ভব নয় সেখানে। ওটা আটকাতে পারবো না, এটাই হচ্ছে রেমিডি, এটাই জ্যোতিষ করতে পারে। আমি বারবার বলছি জ্যোতিষ ভাগ্যের তালাটাকে খুলে দেবার চেষ্টা করতে পারে, তার সঠিক চাবিটা খুঁজে বার করতে পারে, ভাগ্যটাকে পরিবর্তন করতে পারে না। তাহলে আমি চ্যানেলে বসে সবার ভাগ্য পরিবর্তন না করে নিজের ছেলেকে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী করে দিতাম, যদি সত্যি ভাগ্য পরিবর্তন করার জায়গা থাকতো, সেটা হয় না। আচ্ছা, 2026 এর প্রেডিকশনে আরো একটা কথা আমি বলতে চাই, যেটা হচ্ছে আমি বারবার বলছি সালমান খানের কামিং 2 ইয়ার্স স্বাস্থ্য সম্বন্ধে একটু অ্যাওয়ার করছি, বিকজ ওনার স্বাস্থ্য সম্বন্ধে এমন কিছু নিউজ মিডিয়াতে আসবে যেটাতে আমরা তার প্রেমীরা খুব বেশি কষ্ট বা আঘাত পাবো। আমি মোদিজির সম্বন্ধে বলছি কামিং 26 ইয়ার অফ 26 এবং ইয়ার অফ 27টা ওনার জন্য বা ওনার রাজ্য রাজনীতির জন্য, ওনার রাজ্য রাজনীতি মানে আমাদের দেশের জন্য কিন্তু ভালো নয়। 2030-31টাও ভারত বা মোদিজির জন্য ভালো নয়, আগে তো 26 আর 27। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য সেটা তো জানার বিষয় না। উম, খুব বেশি আহ, আহ, হল্লা হাঙ্গামা, নতুন কিছু ঝামেলা, ছোট বড় বিদ্রুপ হবে, বিশেষ কোনো পরিবর্তন হবে বলে তো দুর্গাশ্রী মনে করছে না। আলটিমেট রেজাল্টের ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন এক্সপেক্ট করছি না। লড়াই, ছোট ছোট আহ, উম, কি বলবো, ছোট বড় ঝামেলা, টেনশন, এগুলো ক্রিয়েট হবে, বড় রেজাল্টের কোনো পরিবর্তন হবে বলে তো মনে হয় না। এই যে সাধনা আমরা করে থাকি, বা এই যে আমরা কথা হলো যে পূর্বজন্মের ফল, এই বিষয়টা, তো এই তন্ত্র সাধনা মানুষের মধ্যে কতটা এফেক্ট করে?
কারণ কোনো কিছু হলেই আমরা চলে যাই যে হাত দেখাতে, যে কেউ হয়তো ক্ষতি করলো হয়তো, যে আপনাকে দেখাচ্ছে যে আপনাকে ভীষণ ফেভার করছি, কিন্তু আপনার পেছনেই আপনি গুপ্ত শত্রু। গুপ্ত শত্রু যাকে বলে। তো সেই জিনিসটা কিভাবে দেখছেন? সেটা কতটা আর কি বাড়ছে? সেটা প্রচুর বাড়ছে এরকম। প্রচুর বাড়ছে, প্রচুর প্রচুর। বাড়ছে। এখন কেতুর এফেক্ট এত বেড়ে গেছে। কেতু আমাদের গুপ্ত দেয় হরোস্কোপে। এখন সেখানেও একটা বিষয় আছে। তোমার হরোস্কোপের স্ট্রেংথ বলবে যে বহিরাগত শত্রু তোমাকে ঠিক কতটা ক্ষতি করতে পারবে। সেটাও কিন্তু হরোস্কোপই বলবে। ১ম হরোস্কোপটা জাজ করা এবং সঠিক মানুষের কাছে তোমার গিয়ে পৌঁছনো। যেমন তোমার একটা অসুখ করলে তুমি কোন ক্লিনিক থেকে নিজের টেস্টটা করাচ্ছ, ক্লিনিকটা তোমাকে ১ম টেস্টের রেজাল্ট দেবে, যেটা নিয়ে তোমার টোটাল ট্রিটমেন্টটা কিন্তু চলবে। তাই একজন জাজমেন্ট করতে পারে এরকম কোনো মানুষের কাছে নিজেকে ১ম পৌঁছতে হবে, যে প্রেডিকশনটা সঠিক করতে পারে। তারপর কিন্তু ওটার বেসিসে রেজাল্ট। তুমি যেটা বললে গুপ্ত শত্রু। হ্যাঁ, গুপ্ত শত্রু তোমার আছে বা নেই, সে তোমার কোন সেক্টরের ক্ষতি করেছে, বা তোমার হরোস্কোপটা কি বৃহস্পতির জাতক তুমি? তোমার হরোস্কোপে বৃহস্পতি কোথায় আছে? আদৌ কি কোনো গুপ্ত শত্রু তোমাকে অতটা ক্ষতি করতে পারবে? না, তারা চেষ্টা করবে। 6 এ বৃহস্পতি থাকলে গুপ্ত শত্রু তার বিশেষ কোনো ক্ষতি করতে পারে না। বহু চেষ্টার পর ছোটখাটো হোঁচট খায়, বিশাল কোনো পরিবর্তন করতে পারে না। আবার বুধ আর বৃহস্পতি যদি হরোস্কোপে খুব দুর্বল হয়, বুধের জাতকদের ক্ষেত্রে বিশেষ করে ব বহিরাগত শত্রু বা এই যে তোমার কথা গুপ্ত শত্রু ভীষণভাবে তন্ত্রক্রিয়া দ্বারা তার জীবনে ক্ষতি করতে পারে। এই যে এখন আমাদের প্রত্যেকটা চ্যানেলে বা প্রত্যেকটা জায়গাতেই প্রচুর অ্যাস্ট্রোলজার যে হচ্ছে। তো আপনি নিজেও খুব, একজন, খুব ভালো কথা আপনি বলেছ। একজন এই এত, যে তোমাকে এই কথাটাই বলার আগেই বলছিলাম। হ্যাঁ, বলো তারপর। হ্যাঁ, সেটা আপনি নিজেও একজন এক্সপার্ট। তা আপনি এটা কি মানে কি মনে হচ্ছে যে এত লোকে যে মানে ঘরে, ঘরে এখন অ্যাস্ট্রোলজার সবাই এখন নিউমেরোলজিস্ট, অ্যাস্ট্রোলজার সব জানে। তারা তন্ত্রও জানে, তারা লাল কিতাবও জানে। তারা এভরিথিং যাকে বলে তন্ত্র নিয়ে তারা এক্সপার্ট আরকি। তো বা ট্যারোট যেটা আমরা জানি, এবং সেই দিকটা যদি দেখতে গেলে আপনি নিজেও একজন এক্সপার্ট। তো আপনি এই দিকটা কিভাবে নিজেকে সেই জায়গায় রাখবেন? যে আদৌ কি সেটা ঠিক? দেখো, আমি আজ ১৮-১৯ বছর এই প্রফেশনে আছি। ১ম কথাই আমি একটা বলব, নিজের উত্তরটা নিজে দেব না। আমি কতটা শিখেছি, কতটা জেনেছি সেই উত্তর দেবার মালিক আমি নই। মানুষ বিচার করবে। মানুষের ওপর কেউ না। ১৮-১৯ বছর ধরে আমার একেকটা চেম্বারে টিকে থাকার রহস্য হচ্ছে প্রেডিকশন আর সঠিক পথ প্রদর্শন করানো। আর এই যে তুমি বললে না, আমি তোমাকে শুরুতেই একটা কথা বলছিলাম ঐন্দ্রিলা, যেটা হচ্ছে YouTube। এই মিডিয়া এত, বললাম কিছু পজিটিভ কিছু নেগেটিভ আছে। এগুলো দেখে, দেখে আমরা প্রত্যেকেই ডাক্তার, প্রত্যেকেই অ্যাস্ট্রোলজার, প্রত্যেকেই রাঁধুনি। কারোর কিচ্ছু শেখার বা জানার দরকার নেই। ৩-৪টে ভিডিও মন দিয়ে দেখে ওটাকে ক্লাব করতে পারলেই আমি সেই বিষয় বিশেষজ্ঞ। কিন্তু স্ট্রেংথ আল্টিমেটলি ওপেন মিডিয়ায় প্রেডিকশন করা। এটা আমার বিচার। বাকি তো মানুষ বলবে। আপনি কলকাতাতেই বসেন নাকি অন্য স্টেটেও বসছেন? আমি কলকাতা, আগরতলা, দিল্লি, কুচবিহার, আলিপুরদুয়ার, দুর্গাপুর, আসানসোল, এগুলো প্রত্যেকটি জায়গায় আমার ১০ থেকে ১৮ বছরের চেম্বার। অর্থাৎ কোনো জায়গায় ১০ বছর, কোনো জায়গায় ১২ বছর, কোনো জায়গায় ১৮ বছরের চেম্বার আমার। আচ্ছা, এই যে বলে যে শনির নজর পড়ে আরকি। বার দেবতা এরকম বলে। তো শনি কি অ্যাকচুয়ালি নজর দেয়, নাকি যাদেরকে নজর দেয় তাদের ভালোও হয়? অ্যাকচুয়ালি খুব ভালো কোয়েশ্চেন। শনি না, অবশ্যই নজর তো প্রত্যেকটা গ্রহের আছে। নজর তোমারও আছে, আমারও আছে। আমি রাক্ষস হলে আমার নজরটাই ধ্বংস হবে। তুমি ভগবান হলে তোমার কারোর নজরটাই ভালো উন্নতি নজরও হয়, হবে। আবার কুনজরও হয়। তো নজর প্রত্যেকটা গ্রহের আছে, দৃষ্টি প্রত্যেকটা গ্রহের আছে। হুম। এখন শনির দৃষ্টি, শনি, মানুষ বলছে শনি ধ্বংস করে। আমি বলছি না, শনি শিক্ষা প্রদান করে। শনি তোমাকে বোঝায়, তুমি যদি বৃদ্ধ বয়সে তোমার মাটাকে খেতে না দাও, তোমার মাটা তোমার জীবনের উন্নতির
পর যে মানুষটার দুধটা খেয়ে তুমি হাঁটতে শিখেছো, হাঁটতে শেখার পর তোমার কাছে সেই সবথেকে বড় বোঝা হয়ে গেছে। যেদিন তুমি লক্ষ, লক্ষ টাকা আর্ন করছো, বারে বসে ৫ থেকে ১০,০০০ টাকা পার ডে তোমার বিল হচ্ছে। বাট তোমার মায়ের মাসে ২ থেকে ৩,০০০ টাকার ওষুধ কেনার পয়সা তোমার নেই। তখন শনি মহারাজ তাকে একটু শিক্ষা দেয়, বিকজ তার সন্তানও তাকে গিয়ে রাস্তায় বসিয়ে দিয়ে আসে। তার সন্তানের কাছেও ৩,০০০ টাকা অনেক বেশি হয় বাবার পিছনে খরচ করতে। সেভাবে আমার শনির দৃষ্টি পড়েছে নানা। তাকে একটু চোখ বন্ধ করে মনে করতে হবে এটা আমার কর্মা। এটা আমি কর্মফল পাচ্ছি। শনি আমায় ক্ষতি করেনি। শনি আমি কি করেছি ওটা মনে করিয়ে দিচ্ছে। একটু স্থির হতে বলছে। বলছে বুঝে চলো কর্মফল ইউ শুড ফেস। মানব জীবনে রামচন্দ্রকেও তার কর্মফল ভোগ করতে হয়েছে। তাকেও ১২ বছর বনবাসে থাকতে হয়েছে। মানব জীবনে স্বয়ং কৃষ্ণকেও সর্পদংশন খেতে হয়েছে। তাকেও এক মায়ের ঘরে জন্ম হয়েও মাতৃত্বের সুখ না পেয়ে অন্য মায়ের কাছে তাকে বড় হতে হয়েছে। তাকেও কিন্তু কর্মফলের ঊর্ধ্বে মানব জীবনে কেউ যেতে পারেনি। আর সেই কর্মফলটা আমাদের বুঝিয়ে দেয় যে গ্রহটা, সেটা হচ্ছে শনি। আর হরোস্কোপের কর্মফলটা যে গ্রহটা বুঝিয়ে দেয় সেটা হচ্ছে আমাদের 8th হাউস। অর্থাৎ লোকে বলে 8th হাউস ডিজাস্টার। 8th হাউস আমাদের মানে জীবনকে ধ্বংস করে না। আমি বলি 8th হাউস আমাদের বুঝিয়ে দেয় আমাদের মৃত্যু না ভয়, শক্তি না জীবন। আমাদের বুঝিয়ে দেয় যে ঘরটা, সেটা হচ্ছে 8th হাউস। 8th হাউসে কোন গ্রহ থাকলে জীবনকে আমরা কিভাবে বুঝবো। 8th হাউসে যদি 8th হাউসে যদি রবি থাকে তাহলে অহংকারকে ভেঙে চূর্ণ চূর্ণ করে দেয়। অহংকারের জন্য তার যে পতন হয়েছিল, তাকে হিডেন লিডারশিপ থেকে তার যে প্রবলেমগুলো হয়েছিল সেগুলো থেকে তাকে আঘাত পেয়ে বোঝায়। হরোস্কোপে যদি চন্দ্র থাকে 8th হাউসে, তাকে তাহলে তার ইনটিউশনকে বোঝায়। তাহলে তাকে বুঝতে দেয় জীবনের ভাবনার গভীরতা। তাহলে তার ভীষণভাবে মুড সুইং হয়। এরকম প্রত্যেকটা গ্রহ যদি মঙ্গল থাকে, সেই জাতক বা জাতিকা জবরদস্ত সার্ভাইভাল পাওয়ার হয়। সে জুঝে যাবে, সে হারবে না, নিচু হবে না। 8th হাউসে যদি মঙ্গল থাকে তবে তার রাগ প্রচন্ড, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল। আমি আরেকটা কথা বাই দা বাই একটু বলে দিই। বারবার যেগুলো একটা ছোট, ছোট করে মনে পড়ছে। হরোস্কোপটা খুলে দেখো, যদি হরোস্কোপে তোমার মঙ্গল চন্দ্রের দ্বারা কানেক্টেড হয়, তারা ভীষণ ইগোস্টিক হয়। তাদের ভীষণ সবটাই এক্সট্রিম। তারা যেকোনো ব্যাপারেই তারা ভীষণভাবে এক্সট্রিম। যেকোনো ব্যাপার, অর্থাৎ তাদের যদি রুদ্র অবতার, চন্দ্র-মঙ্গল একত্রিত হলে রুদ্র অবতার। অর্থাৎ তারা যদি কাউকে ঘৃণা করে এক্সট্রিম, তারা রেগে গেলে এক্সট্রিম, ভালোবাসলেও প্রচুর, রাগ করলেও প্রচুর। ভীষণভাবে তারা ইমোশনালি কানেক্টেড হয় ভাই বা বোনের সাথে। তারা আঘাত পায়, বাট তারা ভীষণভাবে জিদ্দি। তাদের নিজেকে এস্টাবলিশমেন্ট করতেই হবে এবং তাদের লড়াইটা নিজের সাথে নিজের হয়। তারা আলটিমেট এফোর্ট দিয়ে লাইফে সাকসেস পাবে চন্দ্র যদি মঙ্গলের সাথে একত্রিত হয়। তুমি রাহু নিয়ে একটা কথা বলছিলে। রাহু লাইফকে না ভীষণভাবে মানে রাহু যে গ্রহটার সাথে থাকে সেই গ্রহটার প্লাস বা মাইনাস যেটাই থাক সেটাকে বাড়িয়ে দেয়, ভার্স আকৃতিতে করে। অর্থাৎ রাহু যদি কোনো হরোস্কোপে রবির সাথে থাকে, আমি আবার বলছি প্রত্যেকটা সেই হরোস্কোপে রাহু বা রবি তার কত লট সেটা কিন্তু মেন। সে কত নম্বর ডিগ্রিতে আছে, সে কতটা পাওয়ারফুল সেটা কিন্তু মেন। বাট ওভারঅল একটা প্রেডিকশনের সাথে বলছি, রাহু যদি রবির সাথে থাকে সেই জাতক বা জাতিকা ভীষণ প্রাইড হয়, ভীষণ ইগোস্টিক হয়। ওরা ইগো থেকে নামতে পারে না। ইগোর জন্য কোনো জায়গায় তারা উঠতেও পারে, আবার কোনো জায়গায় তাদের পতনও হয়, বাট তারা ইগোটা ছাড়তে পারে না। রাহু যদি রবি দ্বারা যুক্ত হয়, রাহু যদি রবির সাথে থাকে তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকা বাবার সাথে দূরত্ব হয়ে যায়, চোখের প্রবলেম হয়, হবে মাথার চুল কমে যায়, তাদের ভীষণভাবে হাইপার হয়ে যায় তারা হঠাৎ হঠাৎ। এবার এগুলো পজিটিভ, হাইপার হওয়াটা পজিটিভ না নেগেটিভ? বাবার সাথে তার ডিস্টেন্সটা, সে বাবার সাথে ঝগড়া করে আলাদা হয়ে গেল, না অ্যাব্রোডে একটা দারুণ চাকরি পেলো বলে সে বাবার থেকে দূরে চলে গেল, সেটা কিন্তু হরোস্কোপ ডিপেন্ড করছে। তার জন্য ইন্ডিভিজুয়াল হরোস্কোপটা ইম্পর্টেন্ট। আবার চন্দ্র যদি তার লগ্নের সাথে কানেক্টেড হয় তাহলে সে জাতক বা জাতিকার কখনোই 28 বছরের আগে বিয়ে করলে সেই বিয়েটা সাকসেস হবে না। চন্দ্র যদি মঙ্গলের সাথে কানেক্টেড হয়, সেই জাতক বা জাতিকার 24 বছর বয়সে যদি কোনো বাড়ি কিনে ফেলে, সেই বাড়িটা 100% তার লাইফে থাকবে না, চলে যাবে কোনো না কোনো ভাবে, চলেই যাবে। কিভাবে চলে যাবে তার জন্য ইন্ডিভিজুয়াল হরোস্কোপ।
সে প্রচুর টাকা লোনে জড়িয়ে পড়বে, চলে যাবে? না তার রাহুর দশা আসবে, সেই বাড়ি ঋণে জর্জরিত হয়ে চলে যাবে? মায়ের অসুখের জন্য চলে যাবে? না নিজের ভুলে কিছু করবে তার জন্য চলে যাবে? সেটা কিন্তু হরোস্কোপ বলে দেবে। বাট চলে যাবে ২৪ বছর বয়সে, যদি সে বাড়ি করে যার চন্দ্র মঙ্গল দ্বারা লগ্ন যার চন্দ্র দ্বারা কানেক্টেড, অর্থাৎ লগ্নেই যার চন্দ্র। আবার সেই জাতিকা ২৪ থেকে ২৮ বছর বয়স মায়ের থেকে দূরে থাকবে। সেই একই কথা বলবো। কেন দূরে থাকবে সেটা কিন্তু হরোস্কোপ বলে দেবে। এটা কোনো আনন্দের সংবাদ? না মা মারা যাওয়ার জন্য মায়ের থেকে দূরে হয়ে যাবে। না নিজের ইচ্ছেতে বিবাহ করবে বলে সে মায়ের থেকে দূরে, মা মেনে নিতে পারল না, তাই মায়ের থেকে কয়েক বছরের সেপারেশন। নাকি সে বিদেশে পড়তে যাবে বলে মার থেকে দূরে হয়ে যাবে। না মায়ের হঠাৎ ক্যান্সারে মাকে হারাতে হবে তার ২৪ থেকে ২৮ বছর বয়সের মধ্যে, সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল হরোস্কোপ বলবে। বাট লগ্নে চন্দ্র থাকলে তাকে ২৪ থেকে ২৮ মায়ের থেকে দূরে থাকতে হবে। আবার মাই সেই জাতিকার জন্য সবথেকে কিন্তু উন্নতির কারক গ্রহ, মূল রেমেডি। দুর্বাশ্রী এইসব জাতক জাতিকাদের বলে কিচ্ছু করতে হবে না, কোনো রেমেডি করতে হবে না। সকালে উঠে মায়ের পায়ে ধরে প্রণাম করো, ১ গ্লাস মায়ের হাতে জল খাও। নেগেটিভ গ্রহ ঠিক হয়ে যাবে। লাল কিতাব বলছে। এটা লাল কিতাবের রেমেডি। আর যাদের সিংহ লগ্নে জন্ম, যার সিংহ লগ্নে তার কি? চন্দ্র হ্যাঁ, মানে লগ্নেই যদি তার চন্দ্র থাকে, সিংহ লগ্নে জন্ম যাদের, হ্যাঁ, তার ক্ষেত্রে তাদের কি কি? কি হবে? না। লগ্নটা শুধু বললে হবে না। লগ্নের রেসপেক্টে কোন গ্রহ বসে আছে তার রেজাল্ট। আমি যেমন বলছি যে মানে যদি চন্দ্র লগ্নে জন্ম, তার যদি চন্দ্র সেই লগ্নেই থাকে। তুমি যদি সিংহ লগ্নে জন্ম, মানে তুমি তো ওভারঅল লগ্নের প্রেডিকশন করতে বলছো। এটা তো একটা বেকার ভোগাস প্রেডিকশন। লগ্ন ওয়াইজ বা রাশি ওয়াইজ প্রেডিকশনটা আই থিংক দ্যাট ইজ ভেরি ভোগাস, বিকজ ১৩০ কোটি ভারতবর্ষ। ১২টা রাশি ১২টা লগ্ন। তো প্রত্যেকটাই ডিভাইডেড বাই 12, অর্থাৎ ১৩০ কোটির মধ্যে একই লগ্নের জাতক জাতিকা আছে। মানে ধরো সিংহ লগ্ন, আরো ১২০ কোটি লোকের সিংহ লগ্ন। এই যে বিভিন্ন ইউটিউব বা চ্যানেলে আমি দেখছি রাশির প্রেডিকশন হচ্ছে, লগ্নের প্রেডিকশন হচ্ছে। এগুলো তো শুধুমাত্র অ্যাট্রাকশন নেওয়া, ভিউয়ার্স বাড়ানো, মানুষ শুনছে ভুলে যাচ্ছে, ভিউয়ার্স উঠছে, কিছু বেনিফিট হচ্ছে। কিন্তু সত্যিই কি কিছু হয়? রাশি লগ্ন ধরে প্রেডিকশন কি হয়? এটা চমক ছাড়া কিচ্ছু না। এই যে সিংহ লগ্নের লগ্নাধিপতি রবি। তাহলে রবি যে সিংহ লগ্নে জাতক জাতিকার লগ্নে বা সপ্তমে অবস্থান করছে, 100% তার বৈবাহিক জীবন সুখকর হতে পারে না, হতে পারেই না। বাট যার এই লগ্নাধিপতি মীন রাশিতে অবস্থান করছে, অর্থাৎ রবি সিংহ লগ্নের ক্ষেত্রে সিংহ লগ্ন, রবি অবস্থান করছে মীন রাশিতে, দুর্দান্ত ফিনান্সিয়াল স্টেবিলিটি, বাবাকে সেই মেয়েই দেখবে। তাহলে লগ্ন ধরে প্রেডিকশন করলে কি রেজাল্ট? তার গ্রহদের অবস্থান জানতে হবে। আচ্ছা দিদি, বলছি আপনি যেটা বললেন এতগুলো তো অনেক কিছু জানলাম এবং শুনলাম যে কি হবে ২০২৬-এ, বছরটা কেমন যাবে। তো সাকসেসের ব্যাপারটা যদি কিছু একটু বলেন। দেখো আমি না প্রত্যেককে, বিকজ প্রত্যেকে আমাকে বলেন যে আমি নতুন প্রজন্মের আলোর দিশারি। আমার ছোটদেরকেই শেখাতে, বোঝাতে, বলতে ভীষণভাবে ভালো লাগে, বিকজ তারাই তো সমাজটাকে, দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। আমরা তো হয়ে গেছি, আর আমাদের থেকে উপরে যারা আছে তাদের তো সুস্থ থাকাটাই কামনা। আর আমরা এখন চলছি, আর হুম, যারা চালাবে। হুম, তো আমি প্রত্যেককে একটাই কথা সব সময় বলি, রেমেডির সব থেকে বড় রেমেডিস হচ্ছে মেডিটেশন করো, কনসেন্ট্রেট করো। মেডিটেশনের ওপর এখন ম্যানিফেস্টেশন বলছে, অর্থাৎ তুমি যেটা চাইছো নেচারকে তুমি সেটা চাওয়াতে, নেচার সেটা চাইবে। সেটাই হচ্ছে আমাদের মুনি ঋষিদের ভাষায় তন্ত্র, যজ্ঞ। অর্থাৎ প্রে করো, কনসেন্ট্রেশন করো। আমি সব সময় বলছি পাওয়ার অফ কনসেন্ট্রেশন, দ্য অনলি কি বিহাইন্ড এভরি সাকসেস। পাওয়ার অফ কনসেন্ট্রেশন অনলি কি বিহাইন্ড অফ এভরি সাকসেস। আমি সব সময় বলছি হোয়াট এভার ইউ ডু প্রপারলি, ফুল পসিবল অফ অ্যাটেনশন, ফুললি পসিবল অফ মানে অ্যাটেনশন দিয়ে তুমি সেই কাজটা করো, অবভিয়াসলি তুমি পৌঁছতে পারবে। বাই দ্য বাই একটা কথা ভীষণভাবে মনে পড়ে গেল, ওয়ারেন বাফেটের কথা। একজন সাকসেস বিজনেসম্যান আমেরিকার, ওয়ারেন বাফেট। তোমরা যারা একটু লিটারেট তারা প্রত্যেকেই ওনার নাম জানো, বিকজ ওনার উনি
মানে আমেরিকার একজন বড় ব্যবসাদার, যার নাম আমাদের ভারতবর্ষের রিচেস্টদের মধ্যে একজন। তো উনাকে স্বাভাবিক, উনি যখনই কোনো কনফারেন্সে আসেন, উনাকে সবাই জিজ্ঞেস করে যে, "তোমার এই সাকসেসের বিহাইন্ড এ কি আছে?" সবাইকেই জিজ্ঞেস করবে। যেকোনো সাকসেস মানুষ স্টেজে উঠলেই তার জন্য ১ম কোয়েশ্চেনই এটা থাকে, "এই সাকসেসের রহস্যটা কি?" তো উনি একদিন একটা কথা বলেছিলেন। আমার সিক্রেটটা আমি তোমাদের বলতে পারি। তোমরা চাইলেও সেটা করতে পারো। বাট আই এম সিউর তোমরা সেটা করবে না। উনার সাকসেস কি? উনি বলেছিলেন, "আমি এভরিডে ৫০০ পেজ পড়ি। আমার বিজনেস ওরিয়েন্টেড, আমার কাজ ওরিয়েন্টেড আমি পড়ি। তোমরা যে প্রফেশনে আছো বা যে স্টুডেন্ট যে জায়গায় আছো, তোমরা কনসেনট্রেট করো আর নিজেদের পড়াশোনাটাকে এগোও। আমি ৫০০ পাতা রোজ পড়ি।" আমি সকলকে বলে দিলাম। কিন্তু আমি জানি তোমরা চাইলেই করতে পারো, বাট তোমরা কেউ করবে না। সেই কনসেনট্রেশন, মেডিটেশন। আর প্রত্যেকটা মানুষকে একটা কথা বলবো, যেটা হচ্ছে ইউ শুড নো ইয়োরসেলফ প্রপারলি। তোমাকে নিজেকে ১ম জানতে হবে। আর আমি আমার জ্যোতিষ ভাই বোনেদের ১ম বলবো, নিজেদের একটু অন্যকে জ্যোতিষী বানাবার আগে, অন্যকে অ্যাস্ট্রোলজি শেখাবার আগে, অন্যের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার আগে নিজের ওপর আগে কনফিডেন্ট হও। নিজে জানো। যদি তোমরা জ্যোতিষটাকে খুব ভালো করে জানো, তোমরা যদি তোমার ভাগ্যটা জানো, তাহলে ৮ টা আঙুলে ৮ টা আংটি তোমাদের পড়ে থাকার কি দরকার? তারপর তোমরা কোন সাকসেস পেয়েছো? একজন অ্যাস্ট্রোলজার জানেন না যে শাস্ত্র বলছে ২ টোর বেশি অধিক স্টোন আমরা একটা মানুষ একটা হাতে পড়তে পারি না। এটা শাস্ত্রের কথা, দুর্বাশ্রীর কথা না। অথচ ৮ টা আঙুলে অর্থাৎ ৯ টা গ্রহের ৮ টি স্টোন তিনি পড়েই নিয়েছেন। তাহলে তুমি জ্যোতিষীর কাছে যাবে কেন? তুমি নিজেই একটা সোনার দোকানে গিয়ে একটা পলা, একটা পোকরাজ, একটা চুনি, একটা গোমেদ, একটা কেতুর ক্যাটসাই, ৮ টা স্টোন মানে ৮ টা গ্রহর পলা মুক্ত। অর্থাৎ এই ৭ টা গ্রহকে সন্তুষ্ট করার জন্য ৭ টা স্টোন সেই তো জ্যোতিষীরা তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে ৭ টা স্টোনই হুম। বলবে। ইটস বেটার না ওই ফিসটা বাঁচিয়ে তুমি আরেকটা স্টোন কিনে নাও। আর ৭ টা আঙুলে ৭ টা স্টোন পরে নাও। তোমার লাইফে কোনো প্রবলেম হবে না। অথচ আমি দেখছি একজন অটোওয়ালা অটো চালাচ্ছে ৬ টা স্টোন। তাহলে অটো কেন চালাচ্ছে ভাই ৬ টা স্টোন পরে? একটা স্টোন না পড়লেও অটো চালাতো। আমি দুর্বাশ্রী, নিজেকে দুর্বাশ্রী করার জন্য মাত্র একটা স্টোন পরে আছি। কারণ আমি জানি কোন সময় আমি কি যেমন একটা, তুমি কি জন্ম থেকে আজ অব্দি একটাই ডক্টরের কাছে গেছো? যাওনি তো। যখন তোমার যে ডিজিজ হয়েছে সেই ডক্টরের কাছে যেতে হয়েছে এবং ফর দ্য টাইম বিং সেই ওষুধটাই তোমার জন্য রেমেডি এবং তুমি সেই রেমেডির পথে চলেছো। ঠিক হরোস্কোপটাও তাই। একজন সঠিক পথপ্রদর্শক। তোমরা প্রত্যেকেই জানো যে যেকোনো সাকসেস মানুষের পিছনে একজন ভালো সাইকোলজিস্ট, একজন ভালো অ্যাস্ট্রোলজার সবসময় তার পিছনে থাকেন, যারা তাকে পথ দেখিয়ে দেয়। এবং সেই রেমেডিটাও কিন্তু সময়ে চেঞ্জ। কখনো কবচ, কখনো লাল কিতাব অর্থাৎ পরিবেশকে শোষণ করো, কখনো আমি বলি শুধুমাত্র কুকুরকে বা জানোয়ারকে খাওয়াও। যে হরোস্কোপে কেতু অশুভ আছে তাকে বলছি কিচ্ছু করতে হবে না। প্রতিদিন কুকুরের সেবা করো। না পারলে শুক্রবার দিন অবশ্যই ভাবে মাছ ভাত মেখে স্ট্রিট ডগকে খাওয়াতে থাকো। জানোয়ারের পাশে দাঁড়াও। তোমার কেতু তার অশুভত্ব ছেড়ে দেবে। লিটল ফিঙ্গারে একটা সোনার আংটি পরো আর কানে সোনার দুল পরো। যার হরোস্কোপে কেতু অশুভ আছে, বাম কানে সোনার দুল পরো আর লিটল ফিঙ্গারে একটা সোনার আংটি পরো। আর স্ট্রিট ডগ বা যে কোনো জন্তু, জীবজন্তু, অবলা জীবজন্তুর পাশে দাঁড়াও। এইটা লাল কিতাবের রেমেডি। অর্থাৎ সময় তোমায় জানতে হবে স্টোন পড়বো নাকি কবচ পড়বো, কোন গ্রহকে। কবচ বলে তো কিছু হয় না। কোন গ্রহের, সেটা মৃত্যুঞ্জয় কবচ, না চন্দ্রমঙ্গলের প্রতিকার, না রবি রাহুর প্রতিকার, কি কারণে তন্ত্র ক্রিয়া করে সেই তন্ত্রের মানে অর্ঘ্য বা আহুতি দিয়ে সেই কবজমকে প্রস্তুত করা হয়েছে, সেটা তোমার জন্য কোন কাজে লাগবে। আমি মিডিয়ায় বসে দেখছি বিভিন্ন চ্যানেলে কালসর্পের প্রতিকার বিক্রি হচ্ছে কালসর্পের প্রতিকার। কালসর্প ভাই ১২ রকমের আছে। মিডিয়ায় বসে কার, এটা কি ড্রেস সেল হচ্ছে? এখন জ্যোতিষ বা এই জ্যোতিষ শাস্ত্রটা একদম, কি বলবো, খুব খারাপ লাগছে একজন অ্যাস্ট্রোলজার হিসেবে বলতে, একদম রাস্তায় নেমে গেছে। মানুষ এটাকে আমরা নিজেরাই আমাদের শাস্ত্রটাকে রাস্তায় নামিয়ে দিয়েছি। শাস্ত্রটাকে নোংরা করে ফেলেছি। মিডিয়ায় একটা রুদ্রাক্ষ বিক্রি হচ্ছে। রুদ্রাক্ষ নাকি এই কাজে লাগে। আরে তোমার হরোস্কোপে রুদ্রাক্ষ ১২ মুখী, ১ থেকে ১২ মুখী পর্যন্ত রুদ্রাক্ষর কথা আমাদের শাস্ত্রে উল্লেখ আছে এবং প্রত্যেকটা রুদ্রাক্ষ একেকটা রুদ্রাক্ষ একেকটা পারপাসে কাজে লাগে। তোমার হরোস্কোপই আমি জানি না কি পারপাসে রুদ্রাক্ষটা দেব, কোন কাজে লাগবে।
আমি বারবার একটা কথা বলছি, উই শুড নো প্রপারলি আওয়ার হরোস্কোপ। আমরা প্রত্যেকে জানতে পারবো না, আগে বিচার করো, পথ প্রদর্শক। আজকে মহাভারতের কথায় বলি, যুধিষ্ঠির স্বর্গের রাস্তায় পৌঁছতে পেরেছিলেন একটা কুকুরের পিছু ধরে, অর্থাৎ সেই কুকুরটা কিন্তু তার পথ প্রদর্শক ছিল। অর্থাৎ তুমি পথ প্রদর্শকটা যদি তোমার সঠিক হয়, জীবনে সবকিছুর পিছনে বিভ্রান্তি ছেড়ে নিজেকে কনসেন্ট্রেট করো, মেডিটেট করো, আর ভালো করে পাগলের মতো এদিক ওদিক ছুটো না, সেই মানুষটাকে আগে জাজ করো। অ্যাকচুয়ালি আমাদেরও দোষ না, আমরা যখন সন্তানের অসুস্থতা নিয়ে পাগল, আমাদের মায়েরা যখন দেখছি বাচ্চাকে মানুষ করতে পারছি না, কিভাবে করব, আমরা ভাস্ট, আমরা মানে ভীষণভাবে স্যাচুরেটেড, তখন যেখানে পাচ্ছি যাচ্ছি। আর একজন অ্যাস্ট্রোলজার দেখে নিচ্ছেন আমার হাতে পোকরাজ, এই আমি দেখতে পাচ্ছি তোমার হাতে একটা পান্না আছে, ঠিক আছে তাহলে পান্নাটা আর প্রেসক্রাইব করবো না, আমি তোমাকে আরেকটা চুনি বলে দিই। আরেকজনের কাছে যখন তো কোনো কাজ হলো না, এবার আরেকজনের কাছে গেলে তিনি দেখছেন পান্না আর চুনি দুটোই আছে, তাকেও বিশ্বাস করতে হবে, তিনি আরেকটা গোমেজ লিখে দিলেন। আমি দেখছি প্রত্যেকটা মানে মানে মানুষের হাতে এক হাতে গোমেজ, তার পাশেই প্রবাল, অর্থাৎ মঙ্গল আর রাহু পাশাপাশি বসে আছে। আমি জানি না কোন শাস্ত্রে মঙ্গল আর রাহুকে পাশাপাশি রেমেডি করা যায় কিনা, অথচ মানুষ এসে তখন বলছেন দিদি আমি অনেকের কাছে গেছি কোনো ফল পাইনি, এবার তোমার কাছে এসেছি, তুমি কিছু করো। কি করবো, তার মধ্যে তো গলা অব্দি অবিশ্বাস নিয়ে তিনি আমার কাছে এসেছেন, আমাকেও জাজ করতেই এসেছেন, বিকজ গলা অব্দি অবিশ্বাস, তার তিনি তার দোষ না। হ্যাঁ তার দোষ আছে, দোষ না না, মানুষের তো অবশ্যই দোষ আছে। তুমি তোমার পেশেন্টকে নিয়ে কোন দরজায় খটখটাবে, তুমি পিজিতে যাবে নাকি ক্যালকাটা হসপিটালে যাবে, না বেলভিউতে যাবে, না উডল্যান্ডসে যাবে, আর সেখানে গিয়ে কোন ডক্টরের হাতে নিজের পেশেন্টকে ফেলবে, সেটা জাজ তোমাকেই করতে হবে, আর তার রেজাল্টটাই তোমার বাড়ির লোক পাবে। তাই সেরকম তুমি কোন অ্যাস্ট্রোলজারের কাছে যাবে ফর ইউর ওন গুড, দ্যাট শুড বি ডিসাইডেড, সেটাই তোমার ভাগ্যের রাস্তা বলে দেবে। অনেক কিছু জানলাম, অনেক কিছু শুনলাম এবং ভাগ্যচক্র, লাল কিতাব যেগুলো জানতাম না, আমাদের নলেজে ছিল না, প্লাস হরোস্কোপ, প্লাস এই বছর কেমন যাবে, আমাদের সাথে ছিল দুর্বাশ্রীদি, অনেক কিছু বলল। আপনারা অনেক কিছু শুনলেন। 2026-এ আগামী দিনে প্রেডিকশনও উনি বলে দিলেন কি হবে না হবে। তো আপনারা সাথে থাকুন এবং দিদি যদি কিছু আমাদের দর্শকদের যদি কিছু বলেন। যেতে যেতে বলবো, টাকা হাতে রাখো, ইনভেস্টমেন্টে যেও না, এটা রাইট টাইম নয়। আবার কোনো পর্দায় দুর্বাশ্রীকে চোখে রাখো, দুর্বাশ্রী এফবি চ্যানেলে চোখ রাখো, দুর্বাশ্রী তোমাদের জানিয়ে দেবে কোন সময়টা ইনভেস্ট করার জন্য। বড় কোনো ফিনান্সিয়াল ক্রাইসিসের মুখে কিন্তু আমরা পড়তে চলেছি। 2026 একটা ভালো বছর ভারতীয়র জন্য নয়। আর দুর্ঘটনা যদি দেশের বুকে হয় তাহলে কোনো না কোনো ভাবে সেটা আমাদের মতো সাধারণ মানুষই এফেক্টেড হবে। তাই হরোস্কোপটা ভালো করে জাজ করে জানো যে তোমার হরোস্কোপের গুড টাইম আর ব্যাড টাইম কোনটা। যদি গুড টাইম হয় সেই গুড টাইমে তুমি কি কি বেনিফিট পেতে পারো, যদি ব্যাড টাইম হয় তাহলে সেই ব্যাড টাইমে তুমি কি কি লস করতে চলেছো সেটা জানো, নিজেকে অ্যাওয়ার করো, আর রাস্তাটা একটু স্ট্রিটটা ঘুরিয়ে নাও। অর্থাৎ সোজা না গিয়ে যদি একটু ডান দিক দিয়ে গেলে উপকার হয়, চেয়ারটা এভাবে না রেখে যদি একটু ঘুরিয়ে বসলে তোমার প্রোগ্রামটা অন্যরকম হয়, তাহলে সেটা জেনে নাও, সেইভাবে জীবনটাকে এগো। যারা মার্কেটে ইনভেস্ট করছো তাদের আবার অ্যাওয়ার করছি, ইনভেস্ট করো না প্লিজ। আমরা শেয়ারের দাম অর্ধেক থেকে অর্ধেকে দেখতে পাবো, একটু একটু বছরের শেষেই আমি আবার এইগুলো মিলবে, এই ক্যাপশনগুলো নিয়ে তোমাদের সামনে দেখাতে পারবো। এই বিশ্বাস, এই আশা রেখে আজকে যাচ্ছি। আর যেতে যেতে একটা কথা আবার বলবো, নিজেকে কনসেন্ট্রেট করো। কনসেন্ট্রেশন আর মেডিটেশন না তোমাকে রাস্তা দেখাতে সাহায্য করবে। একটু অনেক কথা না বলে একটু স্থির হও, আমরা সব জানি। আর নিজের চাওয়াটাকে খুব দৃঢ় করো, আর নিজে শনিকে দোষ না দিয়ে ভালো মানুষ হতে হবে। কর্মফল তুমি জীবনে পাবেই, তাই সৎ কর্মের পথে এগিয়ে চলো একজন মানুষ হিসেবে। একজন মানুষকে এটা আমার অ্যাডভাইস। আর প্রত্যেকটা অ্যাস্ট্রোলজারকে আমি জাস্ট বলছি, প্লিজ সাধারণ মানুষের জীবনটা নিয়ে ছেলে খেলা করবেন না। আপনাদের যদি প্রেডিকশনে দৃঢ়তা থাকে, সামনে এসে দেশ বা দশের সম্বন্ধে প্রেডিক্ট করুন। দরজা বন্ধ করে কাউকে ভয় দেখিয়ে তাবিজ কবজ বিক্রিটা হরোস্কোপ বিচার করা নয়। জ্যোতিষটাকে এত নিচে প্লিজ নামাবেন না, এটুকু আমার অনুরোধ।
সামনে দেশ দশের সম্বন্ধে প্রেডিকশন করো, ভারতবর্ষের সম্বন্ধে প্রেডিকশন করো। আর নিজে যদি গুণী হও না, টাকার পিছনে দৌড়তে হবে না। নিজের যে মানুষের যে ব্যাপারে এবিলিটি থাকবে, টাকা তার পিছনে আসবে, এটা দুর্বাশ্রীর বিশ্বাস। তুমি নিজের কর্ম করো। আজকে যদি তুমি আমাকে নিয়ে ব্রডকাস্টে বসার আগে ভাবো আমার থেকে কি ফিনান্সিয়াল বেনিফিট পাবে, তার থেকে মনে হয় বেটার তুমি যদি ভাবতে পারো তুমি আমাকে কি দিতে পারবে, অটোমেটিক্যালি আমি সহ আরো মানুষ তোমার পিছনে দৌড়বো, সেখানে তোমার অটোমেটিক্যালি ফিনান্সিয়াল বেনিফিট আসবে। তার জন্য নিজেকে লাফালাফি করতে হবে না, কর্মটাকে দৃঢ় করো। আর হোয়াট এভার তুমি কাজ করছো, প্লিজ ডু কনসেন্ট্রেটলি, প্লিজ তাতে অ্যাটেনশন দাও। সাকসেস পাবেই, পেতে হবেই। শুধু ভেবো না সকালে উঠে আমাকে এত টাকা রোজগার করতে হবে, এর টার্গেট, আর সেই রোজগারের জন্য আমাকে ভুলভাল যে কোনো রাস্তা দিয়ে এগিয়ে চলতে হবে। প্লিজ এটা না ভেবে সৎ পথে চলো, আরেকজনকে সৎ পথ দেখাও, নিশ্চয়ই তুমিও স্টেবল হবে, যে তোমার পিছনে আসছে সেও স্টেবল হবে। এই বলে আজকে আমি এখানেই আমার বক্তব্য শেষ করব। অনেকটা সময় তোমাদের নষ্ট করলাম। আমার টেকনিশিয়ান ভাইদের কেউ ধন্যবাদ আমার সাথে এতটা সময় স্প্রেড করার জন্য। সকলে ভালো থাকো। নমস্কার।